আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বার্ষিক নৈশভোজ চলাকালে গুলির ঘটনা ঘটেছে। প্রেসিডেন্টকে সেখান থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় সন্দেহভাজন এক বন্দুকধারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন হামলার লক্ষ্যবস্তু তিনিই ছিলেন। আন্তর্জাতিক গণমাধ্যম জানায় স্থানীয় সময় শনিবার ওয়াশিংটন হিলটন হোটেলে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে দায়িত্ব পালন করা একজন নিরাপত্তা কর্মকর্তা জানান তিনি 7 থেকে 8টি গুলির শব্দ শুনেছেন। নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা দ্রুত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়াকে নিরাপদে সরিয়ে নেয়। একই সঙ্গে অতিথিদেরও নিরাপদ স্থানে নেওয়া হয়। নৈশভোজের অনুষ্ঠানে প্রায় 2600 অতিথি উপস্থিত ছিলেন। সিএনএন জানিয়েছে সন্দেহভাজন বন্দুকধারী 30 বছর বয়সী। তিনি ক্যালিফোর্নিয়া থেকে এসেছেন। আমের রাজধানী হিসেবে পরিচিত রাজশাহী অঞ্চলে জ্বালানি তেলের অভাবে আমবাগানে ছত্রাকনাশক স্প্রে করতে পারছেন না চাষি ও বাগান মালিকরা। তীব্র খরায় আমের ক্ষতি এড়াতে গাছে পানি দেয়া প্রয়োজন, কিন্তু জ্বালানি তেল সংকটে তাও সম্ভব হচ্ছে না। রাজশাহীর আমের গাছগুলোতে 90% মুকুল এসেছিল, যা গত বছরের তুলনায় 30% গাছে বেশি। এর ফলে আমের একটি বাম্পার ফলনের আশা করেছিলেন আম চাষিরা। তবে সারা দেশে জ্বালানি তেলের সংকটের প্রভাব আম চাষিদের মধ্যেও পড়েছে। এবার আমের অবস্থা খুবই খারাপ। আমের মুকুল হওয়া থেকে শুরু করে বেশ কয়েকবার আমাদের বৃষ্টির দেওয়া লাগে, তারপর পরিচর্যা করা লাগে, পানি টানি দেওয়া লাগে, কিন্তু এই তেলের অভাবে সঠিকভাবে পারতেছে না। যেমন আপনার যে এখন প্রচণ্ড গরম, আম ঝরে যাচ্ছে, পানি দেওয়া দরকার, কিন্তু পর্যাপ্ত ডিজেল নাই। 15টার উপর বাগানে প্রায় 1000টার মতন গাছ আছে। প্রতিদিনে আমাদের প্রায় 10 লিটারের কাছাকাছি ডিজেল দরকার, কিন্তু আমরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতেছি। বাট তারপরেও সর্বোচ্চ দিলে 5 লিটার দিচ্ছে। এখন আমরা আমের গাছে বীজ দিচ্ছি, এখন তেলের প্রয়োজন আমারে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ তেল পাচ্ছি না। এখন ধরেন 200 টাকার কেজি তেল দিচ্ছে, এক বেলা কেজি দেওয়ার পর আর নাই। প্রত্যেকটা গাছে ওষুধ দিতে হয় আর সেচ দেওয়া লাগছে আমের গাছে, কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণ তেল পাচ্ছি না। এই কারণে আমাদের 2 ঘন্টা 3 ঘন্টা বেশি সেচ দিতে পারছি না। আমার আমের পুরে নির্ভরশীল আমি। আম দিয়ে আমরা অনেক কিছু আশার থাকি, সংসার চলে। আমার মন অনেক ধরনের লোক আমার কাজ করে, আমের বাগানে পরিচর্যা করে, তারও সংসার কিন্তু চলে। আমরা তেল না পাওয়ার কারণে আমরা অনেক ক্ষতির ভিতরে পড়েছি। আপনার মুকুল কাল থেকে এই তেলের সংকট, আমরা মুকুলে বীজ দিতে পারিনি, এর জন্য মুকুল অনেক বাগান নষ্ট হয়ে গেছে। 1 লিটার হাফ লিটারকে তেল দিচ্ছে কি আমরা পেট ভরবি? এই গাছের গোড়াতে আমরা তো পেট ভরবি না, আমরা লাগবে 5 লিটার। রাজশাহীর ফল গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর শফিকুল ইসলামের থেকে জানবো আসলে কৃষকদের আপনারা কিভাবে এই এখন পরামর্শ দিচ্ছেন। যেহেতু এটা বিশ্বব্যাপী একটা সমস্যা যে সারা বিশ্বে তেলের এখন সংকট, সেহেতু বাংলাদেশেও কেন তেলের সংকট রয়েছে। এর জন্য সরকার পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে বিভিন্নভাবে। যে এখানে দেখা যাচ্ছে যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভিন্ন যেখানে প্রত্যয়নের মাধ্যমে বিভিন্ন জায়গাতে আপনার এখানে তেলের ব্যবস্থা করে দিচ্ছে। যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এবছর রাজশাহীতে আপনার 19,500 হেক্টর জমিতে আমের চাষাবাদ রয়েছে এবং এখানে লক্ষ্যমাত্রা হয়েছে 2,45,000 মেট্রিক টন। ইউসুফ আদনান, দীপ্ত সংবাদ, রাজশাহী। জ্বালানি তেল নিতে অনেক কৃষককে সেচ যন্ত্র নিয়ে পাম্পে যেতে হচ্ছে, অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। এ বিষয়ে জানাতে রাজশাহী পুঠিয়া উপজেলার বানেশ্বর ফিলিং স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইউসুফ আদনান। আদনান, তেলের জন্য কৃষকদেরকে সেচ যন্ত্র নিয়ে পাম্পে যেতে হচ্ছে, পরিস্থিতির কোনো উন্নতি দেখতে পাচ্ছেন কিনা জানাবেন। সুমনা, জ্বালানি তেলের সংকটের ফলে কৃষিক্ষেত্রেও এর প্রভাব পড়েছে। আমরা দেখেছি যে এখন রাজশাহীতে আমের ভরা মৌসুম, এই সময়টায় রাজশাহী থেকে কোটি কোটি টাকার আমের ব্যবসা হয়ে থাকে এবং আমরা দেখছি যে এই সময়ে আমের গাছের বালাইনাশক এবং সেচ কার্য পরিচালনার জন্য তেলের প্রয়োজন হয় এবং এ কারণে কৃষকরা বিভিন্ন পাম্পে ছুটছেন আসলে তেলের জন্য। এই মুহূর্তে আমি রয়েছি রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ফিলিং স্টেশনে। এখানে
কৃষকরা এসেছেন, তারা তাদের যে সেচ যন্ত্র রয়েছে সেই সেচ যন্ত্র নিয়ে আসলে এই পাম্পে এসেছেন এবং তারা, আমি যদি একটু দেখাই যে কৃষকরা তাদের যে সেচ যন্ত্র সেই যন্ত্রটি নিয়ে আসছেন এবং পানি নেওয়ার চেষ্টা করছেন এবং তারা দীর্ঘ লাইন ধরে তারা লাইনের দাঁড়িয়ে রয়েছেন এবং তারা বলছে তাদের যে পরিমাণ আসলে তেল প্রয়োজন সে পরিমাণে পাচ্ছে না, প্রতিদিনই পাচ্ছে, তবে তারা এখন যে পরিমাণ 500 টাকা পর্যন্ত তেল তারা পাচ্ছে, তবে তাদের জমির পরিমাণ বেশি হওয়ার কারণে তারা আসলে তাদের জন্য 1000 বা 1500 টাকার যদি তেল হতো তাহলে ভালো হতো, কারণ সেচ যন্ত্র যে সকল রয়েছে সেই যন্ত্রগুলোতে আসলে মূলত 2.5 থেকে 3 লিটারের বেশি তেল আটে না। সেক্ষেত্রে তাদের একবার পাম্পে আসলে, মেশিনটা নিয়ে আসলে তারা এই দিয়ে মূলত 1 বিঘা জমি পর্যন্ত তারা শেষ কার্য পরিচালনা করতে পারে। এছাড়াও এখন যেহেতু আমের একটি ভরা মৌসুম, এখন তারা তেল নিতে আসছেন, আমের গাছে স্প্রে করবেন এবং সেচ কার্য পরিচালনা করবেন। তবে তাদের যে লক্ষ্য, তাদের যে পরিমাণে চাহিদা রয়েছে তেলের, আসলে সে পরিমাণ তেল তারা পাচ্ছে না এবং তারা বলছে যে সকাল থেকে আসার ফলে দীর্ঘ লাইনে তারা দাঁড়াতে হচ্ছে। এছাড়াও একই পাম্পে আসলে প্রতিদিন তেলও তারা পাচ্ছেন না, কয়েকদিন পর পর আসলে তারা তেল পাচ্ছেন এবং আমি এখানকার যারা পাম্পের কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে আসলে ডিপু থেকে তেল পাওয়ার সমস্যার কারণেই আসলে তারা পর্যাপ্ত দিতে পারছেন না। ডিপু থেকে যে পরিমাণ তেল পাচ্ছে সে পরিমাণ তেল তারা আসলে সরবরাহ করছেন, এ কারণে আসলে পাম্পগুলোতে কৃষকদের দীর্ঘ লাইন হচ্ছে। আসলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ খবর। সুমনা। রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আদনান। জ্বালানি তেলের অভাবে নদীতে মাছ ধরতে যেতে পারছেন না উত্তরের জেলা গাইবান্ধার তিস্তা ও ব্রহ্মপুত্র পাড়ের জেলেরা। এই অবস্থায় অনেকে কর্মহীন হয়ে পড়েছেন, পরিবার পরিজন নিয়ে দিন কাটছে হতাশায়। তেল সংকটের কারণে উত্তরের জেলা গাইবান্ধার যমুনা, তিস্তা এবং ব্রহ্মপুত্র পাড়ের মাঝিদের জীবনযাত্রার মান স্থবির হয়ে পড়েছে। আপনি কেন আপনার নৌকাটি 10 দিন থেকে এই ঘাটে বাঁধা রেখেছেন, একটু বলবেন কি? আমরা তেল পাচ্ছি না ভাই, পাম্পে যাই তেল পাচ্ছি না। অনেক সময় 4 ঘন্টা 5 ঘন্টা থাকার পরে 3 লিটার 4 লিটার তেল দেয়। এই তেল দিয়ে আমার এইভাবে নৌকাটা চালানো সম্ভব না। আগে মোটামুটি তেল ভালোই পাচ্ছিলাম, তেলের কোনো সংকট ছিল না। এখন পাম্পে যাই 5 কেজি তেল, 5 কেজি তেল দিয়ে আমরা কিভাবে চলবো? অনেক কষ্টের মধ্যে, এইভাবে আমার জীবন যাপন মোটামুটি চলবে। আমিনুল ইসলামের মতো জেলার 165টি চরাঞ্চলের জেলে এবং মাঝিরা কর্মহীন হয়ে পড়েছে। বাবা তেল ভিনেগার মনে করো নৌকা আমাদের চলে না, মাছ ধরি জীবন বাঁচাই, মাছও মারতে পারছি না, নৌকাও নিয়ে যেতে পারছি না, তাহলে আমাদের সংসারটা কিভাবে চলবে? নৌকা জাল সব ঘাট পড়ে আছে। নৌকা দিয়ে আমরা মাছ ধরিয়ে জীবন যাপন করি মনে করেন যে। তো এখন এই নৌকা দিয়ে চলাফেরা করতে পারছি না একমাত্র তেলের জন্য। তেল যখন না পাই এই নৌকা তো মনে করেন হাত দিয়ে চলাফেরা করার জিনিস নয়। তেল নিয়মিত পাচ্ছি না, তেলটা পাইলে হয়তো ভাড়াটা মারতে পারতাম ঠিকভাবে, তাও হচ্ছে না। আর তেল পাওয়াই যাচ্ছে না, তখন বাজি জায়গার নাকি নৌকা নিয়ে সংসার চলাটা খুব কঠিন বাজি গেছে। কিভাবে চলি? সার্বক্ষণিক আমাদের সাথে যোগাযোগ আছে, আমরা প্রশাসনের সাথে লিয়াজোগ করে তাদের পেট্রোল পাম্পে আলাদাভাবে তাদের জন্য একটা সিরিয়াল করা যায় কিনা সেটা দিক বিবেচনায় আছে। যমুনা, তিস্তা এবং ব্রহ্মপুত্র পাড়ের মাঝিদের প্রত্যাশা সরকার দ্রুত সময়ের মধ্যে জ্বালানি তেল সংকট সমস্যার সমাধান যেন করে। গাইবান্ধার বালাসীঘাট থেকে আতর রহমান রানা, দীপ্ত সংবাদ। বজ্রপাত থেকে জীবন রক্ষা সরকারের একমাত্র উদ্যোগ বজ্র নিরোধক যন্ত্র স্থাপন। মাত্র 15 জেলায় এই প্রযুক্তি স্থাপন করা হলেও তা তেমন কাজে আসছে না, নেই আগাম সতর্ক বার্তার প্রযুক্তি। বিশেষজ্ঞরা বলছেন বজ্র নিরোধক যন্ত্র সঠিক জায়গা, উপযুক্ত নকশা অনুযায়ী স্থাপন করতে হবে। জি ভাই, গত শনিবারে সুনামগঞ্জে বেশ কয়েকজন মানুষ বজ্রপাতে মারা গেছে। তো বজ্রপাত হলে আপনারা আগাম কোনো বার্তা পান কিনা হাওরে যখন কাজ করেন? না, বজ্রপাত হলে আমরা আগাম কোনো বার্তা পাই না। আর অনেক বড় হাওরের মধ্যে আমরা ধান কাটা গেলে বার্তা পাইলেও আমাদের কিছু করার নাই। কৃষক সাইজুদ্দিন জানাচ্ছিলেন মাঠে কাজ করার সময় বজ্রপাতের আতঙ্কের কথা। এই আতঙ্ক বেড়ে যাওয়ার কারণ আগাম সতর্ক বার্তা না পাওয়া।
দেশে মোট বজ্রপাতের শতকরা 70% এপ্রিল থেকে জুন মাসে হয়ে থাকে, আর ক্ষতিগ্রস্ত অঞ্চলের তালিকায় শীর্ষে হাওড়া অঞ্চল। এই সময়ে জীবনের ঝুঁকি নিয়ে কৃষকরা শস্য ঘরে তোলার কাজে ব্যস্ত থাকেন। হাওড়ের ধান দুজন না কাটি যে কোনো সময় টাটা পানি বন্যায় তোমার তুলে যেতে পারে, টাটা চিন্তা করলে আমরা তখন হইতো না, আমরা মরণের ভয় করলেও হইতো না, আমরা ধান কাটতে হইব। 2016 সালে বজ্রপাতকে প্রাকৃতিক দুর্যোগ ঘোষণা দেয় সরকার। 2021-22 অর্থ বছরে সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা সহ 15টি বজ্রপাত প্রবণ জেলায় কোটি কোটি টাকা ব্যয়ে বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। সরকার বজ্রপাত নিরোধনে নানা ধরনের উদ্যোগ নিয়েছে, যার মধ্যে ছিল বজ্র নিরোধক দণ্ড ও তালগাছ লাগানোর মতো প্রকল্পগুলো। কিন্তু সরকারের নেওয়া প্রতিটি প্রকল্পই সফলভাবে ব্যর্থ হয়েছে। কিন্তু ঠিক কী কারণে সরকারের নেওয়া এই প্রকল্পগুলো ব্যর্থ হয়েছে, জানে কি দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে কাজ করা সরকারি সংস্থাগুলো? এ বিষয়ে নানা উদ্যোগ নেওয়ার কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের এই কর্মকর্তা। আমরা একসময় ইনফ্রাস্ট্রাকচারে কিছু তৈরি করেছিলাম, টিআর কাবিখা দিয়ে লাইটেনিং অ্যারেস্টার, তবে এগুলি আবার একটি সীমাবদ্ধতা আছে, রেডিয়াস 100 মিটার। ফলে আমাদেরকে দেখতে হবে যে হাওড় এলাকা যেখানে বেশি হয়, এত বিশাল এলাকায় আমরা কতগুলা এগুলি করতে পারবো। বাস্তব চিত্র হলো অধিকাংশ বজ্র নিরোধক কাজে আসছে না। কাজে না আসায় বজ্র নিরোধক নিয়ে প্রশ্ন তুলছে বিশেষজ্ঞরা। এটা কমিউনিটির ইনভলভমেন্ট দরকার, খুব সেটা নাই, সেটাই এই প্রজেক্টের ব্যর্থতার সবচেয়ে বড় কারণ। এবং স্থান নির্বাচনের জন্য মানুষকে ইনভলভ করা হয় না। এটা লোকাল গভর্নমেন্টের কাজ, এটা লোকাল গভর্নমেন্টকে দিয়ে করতে হবে। সেটা আমাদের দেশে লোকাল গভর্নমেন্ট নাই, আর 2-3 বছর ধরে লোকাল গভর্নমেন্টই নাই। থাকলেও তাদেরকে এই কাজে ইনভলভ করা হয় নাই প্রথমে যখন এটা বসায়। এটা কন্ট্রাক্টর, ডিসি অফিস এগুলি কাজ করেছে, এবং ফলে এই ধরনের কোনো কিছু এটা কাজ করবে না। সেটার একটা শেল্টার থাকতে হবে, মানে একটা ছাদ, এবং সেই ছাদের স্ট্রাকচারাল দিকটা, মানে সেটা যাতে বজ্রপাতে ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, এবং স্ট্রাকচার ছাড়া যে তার কিন্তু বজ্রপাত নিরোধক দণ্ড এগুলি থাকতে হবে। বজ্রপাতে নিহত ও আহত ব্যক্তির পরিবারকে আর্থিক সহায়তা দিয়ে থাকে সরকার, কিন্তু আহত ব্যক্তির চিকিৎসায় নেই কোনো নির্দিষ্ট ব্যবস্থা। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। স্বাধীনতা দিবসে জুডো প্রতিযোগিতায় নারী ও পুরুষ 2 বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি। জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে দিনব্যাপী প্রতিযোগিতায় অংশ নেন 14 থেকে 21 বয়সের খেলোয়াড়রা। প্রতিযোগিতায় নারী বিভাগে রানার আপ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পুরুষ বিভাগে যৌথভাবে রানার আপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইগল স্পোর্টিং ক্লাব নারায়ণগঞ্জ। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জুডো ফেডারেশনের সহসভাপতি ও পুলিশের ডিআইজি মীর আশরাফ আলী। এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দা জান্নাত আরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে 15টি দলের 114 জন খেলোয়াড় 14টি ওজন ক্যাটাগরিতে অংশ নেন। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।